নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তাহলে আজকের বিষয় কবিতা ও পদ্য এবং কবিতার উপকরণ। কবিতা ও পদ্য। কবিতা কেবল পদ্যে লিখিত হতে পারে কিনা, ছন্দ কবিতার পক্ষে অপরিহার্য কিনা, বিশুদ্ধ গদ্যে কবিতা লেখা সম্ভব অথবা নয়, এসব প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে জেনে রাখা এবং স্মরণে রাখা ভালো যে কবিতা এবং পদ্য এক জিনিস নয়। তাদের পার্থক্যটা এত স্পষ্ট যে দুটিকে ভিন্ন বলতে পারি। কবিতার যেটুকু বৈশিষ্ট্য আমরা জেনেছি, শুধু সেইটুকু জেনেও বলা যায় নাটক, উপন্যাস, ছোট গল্প প্রভৃতির মতো কবিতা একটি সাহিত্য প্রকরণ। তার কোনো বিশেষ রূপ আছে কি নেই সে প্রশ্নে না গিয়েও বলা যায় কবিতা হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য তার প্রকৃতিগত কিছু বৈশিষ্ট্য দরকার। সেগুলি থাকলেই তাকে আমরা কবিতা বলে মেনে নেব। পক্ষান্তরে পদ্যকে বলতে পারি সাহিত্যের একটা মাধ্যম। গদ্য যেমন তার আরেকটা মাধ্যম, ঠিক তেমনি বাংলায় যেমন পদ্য এবং কবিতা দুটি আলাদা শব্দ শুধু নয়, ব্যাপারটাও আলাদা, ইংরেজিতেও তাই। গদ্য এবং পদ্য মাধ্যমকে ইংরেজিতে বলে যথাক্রমে প্রোজ এবং ভার্স। কবিতা বলতে আমরা বুঝি পোয়েট্রি। একই কথা আমরা গদ্যে বলতে পারি, পদ্য মাধ্যমেও বলতে পারি। পদ্য মাধ্যমে বললেই তা কবিতা হবার গৌরব অর্জন করে না। দেখি পারলে কাল তোমার বাড়ি যাব, গদ্য মাধ্যমের এই সংবাদ পদ্য করে আমরা জ্ঞাপন করতে পারি এইভাবে: সময় যদি করতে পারি কালকে যাব তোমার বাড়ি। কিন্তু এর সঙ্গে কবিতার কোনো সম্পর্ক নেই। কবিতাকে কবিতা হতে হলে নির্দিষ্ট কিছু প্রকৃতিগত বৈশিষ্ট্য সমন্বিত হতে হবে। তার মাধ্যম কি সে প্রশ্ন পড়ে। আমরা যখন এই কবিতা পড়ি: হাত দুখানি জড়ায় গলায়, সারাশি নেই সোনার অধিক, উজ্জ্বলতার প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর, আলিঙ্গনের মধ্যে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড়, আঁকড়ে ধরে মাটির মতন চিবুক থেকে নখ অবধি। এক অসুখে দুজন অন্ধ, শক্তি চট্টোপাধ্যায়। তখন মাধ্যমটি গদ্য অথবা পদ্য সে বিচারের চেয়ে কবিতাটি কেমন করে কবিতা হয়ে উঠল সেদিকেই আমাদের মন আরও বেশি থাকে নাকি? তা সত্ত্বেও কবিতা ও পদ্য প্রায় সমার্থক হয়ে এসেছে অনেকেরই কাছে। কারণটা এমন হতে পারে যে দীর্ঘদিন পদ্যই ছিল আমাদের সাহিত্য মাধ্যম এবং তার ফলে রাধাকৃষ্ণের লীলা থেকে শুরু করে গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের মতো দুরূহ গ্রন্থও লেখা হয়েছে পদ্য মাধ্যমেই। দীর্ঘ পদ্য গ্রন্থ রচনার জন্য তাদের কবির সম্মানও আমরা দান করেছি। এ ব্যাপারে শুধু বাংলা সাহিত্যে ঘটেছে তা নয়, ইংরেজি সাহিত্য সমালোচকদেরও আমরা পদ্য এবং গদ্য কথা দুটো প্রায় রূপকার্থী প্রয়োগ করতে দেখি। কবিতার বিষয় ও পরিবেশভঙ্গি সাদামাটা বা তথ্যবহুল হয়ে গেলে তাকে তারা প্রোসাইক্যাল আখ্যা দেন। তুলনায় গদ্য রচনায় কাব্যিক অনুভূতি পেলে তাকে বলে পোয়েটিক্যাল, বা ব্যঞ্জনা সমৃদ্ধ রচনায় তারা খুঁজে পান দ্য আদার হারমোনি অফ প্রোজ। এই সমস্যার সমাধান করা দরকার শুধু এই কারণে নয় যে গদ্য মাধ্যমে কবিতা রচনার প্রবণতা এখন ক্রমবিস্তার লাভ করেছে। কবিতার সত্যিই কোনো নির্দিষ্ট শিল্পরূপ আছে কিনা সে কথা জানার জন্য এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া জরুরি। কবিতাকে কবিতা হলেই চলবে, ছন্দ বা পদ্যের সঙ্গে তার যে বিশেষ সম্বন্ধ নেই, এ কথা একেবারে প্রথম দিকে বলেছিলেন ষোড়শ শতকের কবি স্যার ফিলিপ সিডনি। তার মতে পদ্য ছন্দ কবিতার অলঙ্কার মাত্র। বিইং বাট অ্যান অর্নামেন্ট অ্যান্ড নো কজ টু পোয়েট্রি, said there have
been many most excellent poets that have never versified, and how swarm many versifiers that needs never answer to the name of poets. ওয়ার্ডসওয়ার্থের মতো কবিতার লিরিক্যাল ব্যালান্সেও এর ভূমিকা খুব স্পষ্ট করে বলেছেন, There neither is nor can be any essential difference between the language of prose and metrical composition. রবীন্দ্রনাথ পুনশ্চ কাব্যের ভূমিকা বলেছেন, পদ্যকাব্যে ভাষায় ও প্রকাশরীতিতে যে একটি সসহ্য সলজ্জ অবগুণ্ঠন প্রথা আছে তাও দূর করলে তবেই গদ্যের স্বাধীন ক্ষেত্রে তার সঞ্চরণ স্বাভাবিক হতে পারে। অসংকুচিত গদ্যরীতিতে কাব্যের অধিকারকে অনেক দূর বাড়িয়ে দেওয়া সম্ভব, এই আমার বিশ্বাস, এবং সেই দিকে লক্ষ্য রেখে এই গ্রন্থে প্রকাশিত কবিতাগুলি লিখেছি। ওয়ার্ডসওয়ার্থ এবং রবীন্দ্রনাথ এসব কথা বললেও ওয়ার্ডসওয়ার্থ যে শ্রেষ্ঠ কবিতাগুলি পদ্য মাধ্যমে রচনা করেছেন তা আমরা নিশ্চয়ই মনে করতে পারব। গদ্য ও পদ্যের ভাসুর ভাদ্রবউ সম্পর্ক রবীন্দ্রনাথ মানেন না, এমন কথাও তিনি বলেছেন, এবং পুনশ্চ কাব্যগ্রন্থে কাব্যের অধিকার অনেক বাড়িয়ে দিয়েছেন, এও তার দাবি। তা সত্ত্বেও যখন পরবর্তী কাব্যপ্রয়াসে পদ্যছন্দকে তিনি ফিরিয়ে আনেন এবং আফ্রিকা জাতীয় বেশ কিছু কবিতায় বারবার আঙ্গিক পরিবর্তন করেন, তখন বোঝা যায় একটা কোনো অস্বস্তি তাকে বিচলিত করছে। আমরা এখন অন্তত বুঝি মিল বা পর্বের মাত্রা সমকত্ব ত্যাগ করলেও ছন্দস্পন্দ বা রিদম রবীন্দ্রনাথ ত্যাগ করতে পারেন না, ইচ্ছে করলেও না। অতঃপর যারা মনে করেন কবিতার সঙ্গে ছন্দের একটা অনিবার্য সম্পর্ক আছে, তাদের কথা শোনা যাক। হেগেলের মতো পণ্ডিত দার্শনিক একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, মেট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি কন্ডিশন ডিমান্ডেড অফ পোয়েট্রি। অথচ আমরা আগেই বলেছি কবিতা এক সাহিত্য প্রকরণ এবং পদ্য ও গদ্য সাহিত্য মাধ্যম মাত্র। সুতরাং কবিতার সঙ্গে পদ্যকে এক করে দেখার ব্যাপারটা একই সঙ্গে কেন ঠিক আবার কেন ঠিক নয়, এটি সুন্দর করে বুঝিয়েছেন প্রাবন্ধিক লি হান্ট। দীর্ঘ হলেও তার উদ্ধৃতিটি এক্ষেত্রে সমস্যাটিকে বোঝার পক্ষে প্রয়োজনীয় বলে মনে করি। It has been contended by some that poetry need not be written in verse at all, that prose is as good a medium, provided poetry be conveyed through it, and that to think otherwise is to confound letter with spirit, or form with essence. But the opinion is a procedural mistake. Fitness or unfitness for song or metrical excitement make all the difference between a poetical and prosaical subject, and the reason why verse is necessary to the form of poetry is that the perfection of the poetical spirit demands it, that the circle of its enthusiasm, beauty and power is incomplete without it. এই কারণেই সাহিত্য প্রকৃতির সঙ্গে প্রায় সাহিত্যের আঙ্গিক মিশিয়ে ফেলা হচ্ছে জানিয়েও লি হান্ট বলেছেন, কবিতার শিল্পরূপেই পদ্য অপরিহার্য, নইলে তার ভাব সৌন্দর্য ও বলিষ্ঠতার বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। এই কথাটাই শেলি বলেছেন অন্যভাবে, মানে কথাটা যত ভালোভাবে বলা সম্ভব ঠিক ততটাই ভালো করে। দ্য ডেস্টিনেশন বিটুইন পোয়েটস অ্যান্ড প্রোজ রাইটার্স ইজ এ ভালগার এরর। কোলরিজ অবশ্য একথা বলেছেন, অথবা বলতে বাধ্য হয়েছেন, পোয়েট্রি অফ দ্য হাইয়েস্ট কাইন্ড মে এক্সিস্ট উইদাউট মেট্রি। কিন্তু তার মনের কথাটি বোঝা যায় যখন তিনি বলেন, There may be is and ought to be essential difference between the language of prose and metrical composition. কবি ও সমালোচকদের এই ধরনের পরস্পর বিরোধী উক্তি আমাদের বিভ্রান্ত করতে পারে, বিশেষত সাম্প্রতিককালে বাংলায় ছন্দবদ্ধ কবিতাই যখন ব্যতিক্রম হয়ে পড়েছে।
এই প্রসঙ্গের উপসংহার টানতে গেলে বলতে হবে, কবিতা এবং পদ্য যে সমার্থক নয় এ বিষয়েও কোনো সন্দেহ নেই। আমরা এই কথা অবশ্যই মনে রাখব যে কবিতা একটি সাহিত্য প্রকরণ, পদ্য একরকম সাহিত্য মাধ্যম। কবিতা যে পদ্যে লিখিত হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। পক্ষান্তরে পদ্যে লিখলেই তা কবিতা হবে না, কবিতা হবার শর্ত আছে অন্যত্র। এত কথা বললেও আমাদের স্বীকার করতে হবে যে কবিতার বিষয় গভীর ও মর্মচারী অনুভূতি বলেই সেই অনির্বচনীয় প্রকাশ সম্পর্কে আমাদের একটু বেশি সাবধান হতে হয়। আমাদের অনুভূতি গোপনচারী, একান্ত ও মৌলিক, কিন্তু যে ভাষায় তা প্রকাশিত হয় তা সর্বসাধারণের বহু ব্যবহৃত ভাষা। নিত্যকার প্রয়োজনে সে ভাষা বারবার ব্যবহার করা হয়েছে। সে কারণেই কবিতার ভাষা সম্বন্ধে রবীন্দ্রনাথের বক্তব্য, যদিও তিনি একে সাধারণভাবে সাহিত্যের ভাষায় বলেছেন, অপরূপকে রূপের দ্বারা ব্যক্ত করিতে গেলে বচনের মধ্যে অনির্বচনীয়তাকে রক্ষা করিতে হয়। ভাষার মধ্যে এই ভাষাতীতকে প্রতিষ্ঠা করবার জন্য সাহিত্য প্রধানত ভাষার মধ্যে দুইটি জিনিস মিশাইয়া থাকে, চিত্র এবং সঙ্গীত। যাকে রবীন্দ্রনাথ ভাষার সঙ্গীত ধর্ম বলেছেন তাকেই প্রকারান্তরে বলা যেতে পারে এক ধরনের ছন্দস্পন্দ বা রিদম, এবং কবিরা প্রায় সকলেই এই সঙ্গীত ধর্ম বজায় রেখেই থাকেন। কবিতার পংক্তি যে সাজানো হয় অসমভাবে, ক্রিয়াপদ যে প্রায়ই ব্যবহৃত হয় স্বস্থানের অনেকটা আগে, এ থেকে বোঝা যায় ছন্দ পরিহার করে গদ্য মাধ্যমের কবিতা লিখতে চাইলেও আমরা ছন্দস্পন্দকে পরিহার করতে পারি না। যেখানে সচেতনভাবে আমরা সেটাও পরিহার করি, যদিও এটাকে এক ধরনের প্রতিক্রিয়া বা ব্যতিক্রম হিসাবেই ধরতে হবে, সেক্ষেত্রেও দেখা যায় আমরা একটি বিশেষ লয় বা গতি এবং কার্যত একটি বিশেষ ধরনের শব্দ স্পন্দকে বজায় রেখে থাকি। একটা উদাহরণ দেওয়া যাক। গদ্যে কবিতা রচনা করবার জন্য এবং অসাধারণ গদ্য লিখবার জন্য কবি সুভাষ মুখোপাধ্যায় দ্বিধাহীন স্বীকৃতি লাভ করেছেন। তার একটি কবিতা উদ্ধৃতি করি। আমি যত দূরেই যাই, আমার সঙ্গে যায় ঢেউয়ের মালাগাথা এক নদীর নাম। আমি যত দূরেই যাই। আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠানে, সারি সারি লক্ষ্মীর পা, আমি যত দূরেই যাই। এই কবিতা একেবারেই গদ্যে লেখা। যদিও সুভাষ মুখোপাধ্যায় কোনো কোনো কবিতায় আরও কঠোর গদ্য ব্যবহার করেন, তবু বলবো পদ্যের কোনো লক্ষণই এর মধ্যে নেই। অথচ রবীন্দ্রনাথ যখন পুনশ্চ কাব্যগ্রন্থে কাব্যের অধিকারকে অনেক দূর বিস্তৃত করবার জন্য সচেতনভাবে গদ্য কবিতার প্রবর্তন করেন, তখনও কিন্তু কবিতার মাধ্যম হিসেবে নির্বাচিত সেই গদ্যের সঙ্গে আমাদের ব্যবহারিক জীবনে ব্যবহৃত গদ্যের কিছু পার্থক্য বোঝা যেত। অন্তত একটা পার্থক্য তো ছিল অত্যন্ত স্পষ্ট। বাংলা গদ্যে বাক্যের শেষে ক্রিয়াপদ ব্যবহারের সনাতন পদ্ধতির বদলে ক্রিয়াপদকে একটু এগিয়ে নিয়ে আসা, যেমন তার থেকে খাতাটি নিলেম তুলে, আখ কসবার খাতা, ভিতর থেকে পড়ল একটি আখলা চিঠি, আমারই ঠিকানা লেখা অমলির কাঁচা হাতের অক্ষরে, শেষ চিঠি পুনশ্চকাব্য। একটু চেষ্টা করলে রবীন্দ্রনাথের কোনো কোনো গদ্যছন্দের কবিতার ছন্দ বিভাগও করা একেবারে অসম্ভব নয়। যেমন, আমরা কেবল বানিয়ে তুলি আপন ব্যথার রঙে রসে, ধুলির থেকে পালিয়ে যাবার সৃষ্টি ছাড়া ঠাই, বেড়া দিয়ে আগলে রাখি ভালোবাসার জন্যে দূরের বাসা, সেই আমাদের গান। গানের বাসা পুনশ্চকাব্য। সুভাষ মুখোপাধ্যায়ের উল্লিখিত কবিতায় কিন্তু এ প্রচ্ছন্ন ছন্দ নেই, পদ্যের আমেজও নেই। আছে সহজ সরল নিপাট গদ্য। বরং ছন্দবন্ধে কবিতাতেও তিনি সৃষ্টি করতে পারেন নিখুঁত গদ্যের আমেজ। যেমন, অবশ্য কর্তব্য নীর, মরাকাটা ঘর স্থানাভাবে, নখাগ্রে নক্ষত্রপল্লী, টেকে টুকরো অর্ধদগ্ধ বিড়ি, মাংসের দুর্ভিক্ষ নইলে ঋষিমনো হতো আভে ভাবে, বিকৃত মস্তিষ্ক চাঁদ, উল্লাঙ্গুল স্বপ্নে অশরীরী। আসলে ছন্দস্পন্দ বর্জন করে গদ্য মাধ্যমকে যখন আমরা কবিতা রচনায় ব্যবহার করি,
তখন তার অতি নির্বাচিত শব্দের ধ্বনিসজ্জা তার মধ্যে নিয়ন্ত্রিত এক গতি সঞ্চার করে দেয় এবং এই গতিবেগ একটি নির্দিষ্ট কবিতার সর্বত্র একই রকম থাকে। পরবর্তী বিষয়, কবিতার উপকরণ। কবিতার প্রধান উপকরণ দুটি, অলঙ্কার এবং ছন্দ। আর একটু সূক্ষ্মভাবে বিচার করতে গেলে বলা যায় উপকরণের সংখ্যা 4: অলঙ্কার, চিত্রকল্প বা ইমেজারি, ছন্দ এবং ছন্দস্পন্দ। অলঙ্কারকে কবিতার বহিরঙ্গ সৌন্দর্য না বলে তার অন্তরঙ্গ বা অবিচ্ছেদ্য উপাদান বলাই ভালো। চিত্রকল্প বা ইমেজারিকে বলা যেতে পারে কবিতার প্রাণ। ব্যঞ্জনাগর্ভ ইমেজারি ছাড়া কবিতার সৃষ্টি হতে পারে না। ছন্দ এবং ছন্দস্পন্দ যদিও পদ্য মাধ্যমের বৈশিষ্ট্য, গদ্য ও কবিতারও সৃষ্টি হতে পারে। একথা আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা জানি। তা সত্ত্বেও কবিতার ছন্দস্পন্দকে বর্জন করতে পারে কিনা এই বিষয়ে মতভেদ এখনও আছে। 4টি উপকরণ একটি বুঝিয়ে বলার চেষ্টা করা যাক। কবিতার অলঙ্কার সৃষ্টি যে তার অন্তরঙ্গ উপাদান, এ কথা বোঝা যাবে সংস্কৃতের অলঙ্কার শাস্ত্র নামটি থেকেই। যে তত্ত্ব কাব্যের আত্মা এবং কাব্যত্ব বিষয়ে নানা প্রকার আলোচনা করে তাকেই বলা হয় অলঙ্কার শাস্ত্র, এবং যারা এই বিচার করেছেন তাদের এক কথায় আমরা আলংকারিক বলেই জানি। এদের মধ্যে অলঙ্কারবাদী যেমন আছে, রীতিবাদী বা বক্রোক্তিবাদীও তেমনি আছে, এবং আছেন ধ্বনিবাদী ও রসবাদী। অবশ্য এই বিষয়ে সতর্ক ছিলেন গ্রিক নন্দন তাত্ত্বিকগণ। অলঙ্কারশাস্ত্র এবং কাব্যতত্ত্ব তাদের কাছে পৃথক ছিল, তাই এদের নামকরণে ছিল পৃথক। অলঙ্কারশাস্ত্র বা রেটরিক বাগ্মিতা ও রচনার গুণাগুণ নিয়ে আলোচনা করত, এবং কাব্যতত্ত্ব বা পোয়েটিক্স আলোচনা করত ট্র্যাজেডি, মহাকাব্য, প্রহসন ইত্যাদির স্বরূপ, পার্থক্য ইত্যাদি বিষয়ে। অবশ্য পোয়েটিক্স গ্রন্থেও রচনাশৈলী ও শব্দ প্রয়োগের বৈশিষ্ট্যতা বিষয়ে কিছু আলোচনাও করা যায়। অলঙ্কার যে কবিতার অবিচ্ছেদ্য অঙ্গ, রবীন্দ্রনাথ এরকম কথা বিভিন্ন প্রবন্ধে বলেছেন। অনির্বচনীয় মনের ভাবকে বচনের মাধ্যমে প্রকাশ করতে হয় বলেই ভাষায় অনেক রহস্যময়তা ও ব্যঞ্জনা সৃষ্টি করতে হয়। প্রতিদিনের ব্যবহৃত ভাষা থেকে একে পৃথক করবার যে আয়োজন তাকেই আমরা বলি অলঙ্কার। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ভাষার চিত্র ও সঙ্গীত ধর্মের কথা বলেছেন। ভাষার দ্বারা চিত্র ফুটিয়ে তোলা ঠিক দৃশ্যমান চিত্র নয়, কল্পনার মাধ্যমে সৃষ্ট চিত্র যার অন্তর্ভুক্ত, তাকে আমরা বলি চিত্রকল্প বা প্রতিমান, ইংরেজিতে ইমেজারি। পদ্য মাধ্যমের একটি বৈশিষ্ট্য, নির্দিষ্ট সময় অন্তর পাঠের মধ্যে মধ্যে এক একটি ঝোঁক আসে। এই ঝোঁককে বলা হয় ছন্দস্পন্দ বা রিদম, এবং ছন্দস্পন্দ নিয়ন্ত্রিত যে ভাগভঙ্গি তাকে বলা হয় ছন্দ বা মিট্রি। আসলে কবি যখন লেখেন তখন ধ্বনিগুলি এমনভাবে সজ্জিত করেন যাতে এই ছন্দস্পন্দ এসে পড়ে। যেমন পোস্তা বাজারে গিয়ে জানতে পারলুম তোমার মেয়ের নাকি বিয়ে, এই মাধ্যমকে আমরা বলি গদ্য মাধ্যম। অথচ ধ্বনির কথা মাথায় রেখে কবি যখন এইভাবে শব্দগুলিকে সাজান তখনই নির্দিষ্ট সময় অন্তর একটা করে ঝোঁক এসে তাকে ছন্দবদ্ধ বা পদ্য মাধ্যম করে তোলা যায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, এখন গদ্য কবিতা লেখা হয়, কিন্তু সেখানেও কথ্য ভাষার সঙ্গে তার একটা পার্থক্য রাখা হয় বলেই তাকে বলে গদ্যছন্দ। বন্ধুরা, নতুন অডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। তাহলে শুনবে আমাকে পরের অডিওতে। ধন্যবাদ।